দাঁড়িয়ে আছে। আরে জামাই, এত সকালে হঠাৎ ডাকলে যে? আমি 10 মিনিট আগে শ্যালককে ফোন করে আমার আসার কথা জানিয়েছিলাম। আপনি মাকে বলেননি? শ্যালক, তুমি আমাকে 10 মিনিট আগে ফোন করনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাই হোক মা, আপনার পুত্রবধূ রেশমি কি ঠিকমতো বাড়ি পরিষ্কার করে না? দেখুন, বাড়িটা কত নোংরা। বাড়িটা তো পরিষ্কারই আছে, বিয়ের সময়ও ও এত পরিষ্কার ছিল না। আর সে আমার বাড়িকে নোংরা বলছে? শ্যালকের মধ্যে শান্তি বলে কিছু নেই। মাধব আসার কিছুক্ষণও হয়নি যে সে ভাব দেখাতে শুরু করেছে। ওহ, এটা কি ধরনের চা বানিয়েছ রেশমি? একদমই স্বাদ নেই। একটা কাজ করো, আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো। রেশমি কিছুক্ষণ পর কফি বানিয়ে নিয়ে আসে। হ্যাঁ, এটা ঠিক আছে। যাই হোক, সকালের নাস্তায় কি বানিয়েছ রেশমি? শ্যালক, আমি ভেন্ডির তরকারি আর পরোটা বানিয়েছিলাম। আসলে আমি জানতাম না যে আপনি আসছেন, না হলে অন্য কিছু বানাতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি এটাই বানাতে পারো। আর অঙ্কুর, তুমিও বাইরে থেকে কিছু অর্ডার করে দাও। তুমি এই বাড়ির একমাত্র জামাই। হ্যাঁ শ্যালক। আর শোনো, ততক্ষণ আমি আমার মা আর বোনকেও ডেকে আনি। মাধব তার মা আর বোনকেও ফোন করে ডেকে আনে। প্রথমত আমার শ্যালকই দেখতেষ্ট ছিল, তার উপরে তার পরিবার আরও বেশি। অঙ্কুর বাইরে থেকে খাবার অর্ডার করে। কিছুক্ষণ পর তারা সবাই একসাথে বাড়ি ফেরে। রেশমি তাদের খাবার পরিবেশন করে। অঙ্কুরও তাদের সাথে খেতে বসে। এটা কি শ্যালক? বড়রা এখনও এক কামড়ও খায়নি আর তুমি শুরু করে দিয়েছ? তুমি বয়সে আর অফিসেও আমার থেকে ছোট। ক্ষমা করবেন শ্যালক, কিন্তু আমার খুব খিদে পেয়েছিল আর আমি নিজেকে সামলাতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো তোমার ভুল ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যেন এমনটা না হয়। না না, হবে না, আপনারা শুরু করুন। রেশমি প্রিয়, এটা পরোটার ভেন্ডির তরকারি। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বললাম। আজ রবিবার, তোমার তো আজ ভালো করে নাস্তা বানানো উচিত ছিল। কিছু পুরি, ক্ষীর, আলুর তরকারি, তাহলে মজা আসত। আমি তো এটাই বললাম, বাড়ির বউ এসে এটা পরিবেশন করল। বলুন তো, ভেন্ডি আর পরোটা? মাসিমা, আমি বাইরে থেকে সিঙ্গারাও অর্ডার করেছি, দেখুন। হ্যাঁ, কিন্তু দুটো। এই দুটোতে কি হবে? আর যাই হোক, আমার ছেলে তার শ্বশুরবাড়িতে বসে আছে, সুতরাং তোমার তার ইচ্ছা পূরণ করা উচিত। যদি তার ক্ষীর পুরি খেতে ইচ্ছা করে, তাহলে বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি এক্ষুনি ওকে বানাতে বলছি। বৌমা, যাও আর ক্ষীরপুরি বানিয়ে দাও, আমিও তোমার সাথে বানাবো। আসলে রেশমির ননদ অঞ্জলি বিয়ের কয়েক বছর পর তার পোস্টিং পাঞ্জাবে হয়েছিল, আর তখন থেকে সে পাঞ্জাবেই থাকত। সে মাঝে মাঝে আসত। তার শ্বশুরবাড়ি তার বাপের বাড়ির কাছে বাড়ি নিয়েছিল, যার কারণে সে তাদের বাড়িতে খেতে আসত। তার সাথে মাধবও খুব অহংকারী ছিল, তাই সে কিছু না কিছুতে দোষ খুঁজে বেড়াত। দ্বিতীয় ভাগ। কিছুক্ষণ পর। কি ভাবছ বৌমা? এবার তুমি ওর পছন্দের খাবার বানাবে, আর ও তোমার প্রশংসা করবে। ওরা খুব চালাক লোক। দেখো, এত কম সময়ে পুরো প্লেটও পরিষ্কার করে দিল, যে পরোটা আর ভেন্ডি সবজিকে ওরা অপমান করছিল। এখন ছাড়ো বাবা, খাবার তৈরি, আমি পরিবেশন করছি। কিছুক্ষণ পর সে সবাইকে ক্ষীর পুরি আর আলুর তরকারি পরিবেশন করে, যা খেয়ে তারা বলে, ঠিক আছে রেশমি, কিন্তু ক্ষীরে আমাদের ড্রাই ফ্রুটস আর মাওয়া দরকার, তাই এটা খেতে ভালো লাগে। যাই হোক, অনেক খাবার খাওয়ার পর তিনজনই তাদের বাড়িতে ফিরে গেল। এটাই তাদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল। তারা যে কোনো সময় সেখানে চলে আসত, যার কারণে অঙ্কুর আর তার পরিবার চিন্তিত ছিল। বাবা, ওদের নিয়ে আমাদের কিছু একটা করতে হবে। ঠিক বলেছ বাবা, ওরা আমাদের ভদ্রতার সুযোগ নিচ্ছে, কিন্তু এখন আমাদের ওদের একটা শিক্ষা দিতে হবে। পরের বার আসতে দে। এবার তোর মা বা বৌমা খাবার বানাবে না, তার বদলে সে চোরের দল বানাবে আর সবাইকে খাওয়াবে। এখন তারা একটা পরিকল্পনা করল। 3 দিন পর মনোহর আর অঙ্কুর প্রতিবেশীদের ভাণ্ডারার জন্য আমন্ত্রণ জানাতে শুরু করল। তারা ভালো কাজ করছে, কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানিও। না না, আমার শ্যালকার তার পরিবার খুব ভালো, এবার তারা পুরো দায়িত্ব নিয়েছে যে তারা ভাণ্ডারার প্রসাদ বানাবে। তারপর মনোহর আর অঙ্কুর মাধবের বাড়িতে গেল। শ্যালক, গতরাতে আমার মা একটা স্বপ্ন দেখেছেন, যাতে আমাদের কুলদেবী বলছিলেন যে তার জামাই আর তার পরিবার ভাণ্ডারার প্রসাদ বানাবে। কি? আমরা? হ্যাঁ বাবা, আর দেবীর কথা অগ্রাহ্য করা ঠিক নয়, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত। এখন 2 দিন পর মনোহর আর অঙ্কুর শর্মার বাড়িতে পৌঁছল। ওহ, কি ভারী বাসন! শ্যালক, আমাদের সাহায্য করো। অবশ্যই শ্যালক, কিন্তু ব্যাপারটা হলো দেবী নিষেধ করেছেন যে আপনাদের নিজেদেরই এই সব করতে হবে। তাহলে প্রথমে রেশমিকে কিছু খেতে বানাতে বলো। না না মাসিমা, আপনারা ভগবানের নামে প্রসাদ বানাচ্ছেন, সেটা খালি পেটে বানাতে হবে, আর এখানে আমাদের মধ্যে কেউই আপনাদের সাহায্য করতে পারবে না। এখন তারা প্রস্তুতি শুরু করে। এটা কি জামাই, মাসিমা, আপনি এত ধীরে নাড়ছেন? এখন আমাদের সব আলু ছুলতে হবে আর তারপর সবজি বানাতে হবে। আর মাসিমা, আপনি ততক্ষণ হালুয়া বানান, আর গুঞ্জন, আপনি ততক্ষণ আটা মেখে নিন। আমাদের 200 লোকের জন্য খাবার বানাতে হবে। কি? 200?
আমাদের কি বিয়ের বরযাত্রীর জন্য খাবার বানাতে হবে, তার উপর এখানে এত গরম? হ্যাঁ গুঞ্জনজি, রান্নাঘরে যখন আমি আপনাদের জন্য খাবার বানাতাম তখন গরম একই ছিল, আর আপনারা বলতেন যে খাবারটা বেকার আর খেতে অস্বীকার করতেন। এখন আপনারা বানান। তৃতীয় ভাগ। এখন তিনজনেই কাজ শুরু করে, আর অনেকক্ষণ পর পুরি, হালুয়া আর ক্ষীর তৈরি হয়। দেবীকে নিবেদন করার পর ভক্তরা ভাণ্ডারার জন্য বসে। ওহ, আমি তো বলতে ভুলে গেছি, দেবী এটাও বলেছেন যে প্রসাদ বানাবে সেই লোকদের বিতরণ করবে। এখন তারা সবাই লম্বা লাইন করে লোকদের আলু, হালুয়া আর পুরি বিতরণ করে। সবাইকে খাওয়ানোর পর তিনজনেই খেতে বসে। এটা কি ভাণ্ডারার জন্য মাত্র 4টে পুরি বাকি আছে? হ্যাঁ শালক, সবাই এত ক্ষুধার্ত ছিল যে আমরা সব খেয়ে ফেলেছি, এখন মাত্র 4টে পুরি বাকি আছে। কি 4টে পুরি? আমি সকাল থেকে কাজ করছি আর আমার শরীর ভালো লাগছে না, এখন মাত্র 4টে পুরি বাকি আছে। কোনো সমস্যা নেই, আমরা ভাগ করে খেয়ে নেব। এখন তিনজনে বসে খেতে শুরু করে। আজ তারা কঠোর পরিশ্রমের আসল অর্থ বুঝতে পারছিল। সঙ্গীতার জন্য একটা ছেলে পছন্দ করা হয়েছিল। আজ তার রোকা অনুষ্ঠান ছিল। আগে এমন কোনো পরিকল্পনা ছিল না যে হালুয়া লাগবে, কিন্তু হঠাৎ বাড়িতে হালুয়া তৈরি হলো। বাড়ির পেছনের খোলা উঠোনে হালুয়া তৈরি হচ্ছিল। সঙ্গীতার পুরো পরিবার তাড়াহুড়োর মধ্যে ছিল। মা, হালুয়ার কি দরকার ছিল? অনিলজির বাড়ি থেকে মাত্র 5জন লোক আসছে। বোন, 5জন নয়, 25জন আসছে। কি 25জন? হ্যাঁ বোন, তোর শ্বশুর সকালে তোর শ্বশুরের সাথে কথা বলেছে। সে বলেছে যে তার সব আত্মীয় খুব বিশেষ। সে দ্বিধায় ছিল যে কাকে আনবে আর কাকে আনবে না। সে বলেছে যে তার আত্মীয়রা রাগ করবে, তাই সে তোর শ্বশুরকে জিজ্ঞাসা করেছে যে সে সবাইকে আনতে পারে কিনা। তোর শ্বশুর হ্যাঁ বলেছে। এখন তোর শ্বশুর বাড়ি থেকে 25জন লোক আসছে, তাই হালুয়া বানানো জরুরি ছিল। এত লোকের খাবার রান্নাঘরে বানানো যায় না, তাই শ্বশুর তাড়াতাড়ি হালুয়া বুক করেছে। মিষ্টির জন্য গোলাপ জামুন আর জিলিপি রাখো। আর কিছু করতে চাও? না না, এখন আপাতত এটাই যথেষ্ট, আমি থামিয়ে দিয়েছি। বিয়ে তো হচ্ছি না, এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে। যদি তুমি এইসব খোলাখুলিভাবে করো তাহলে তো শ্বশুরবাড়ির মুখ পুড়বে। দিদা, মনে হচ্ছে তাদের মুখ অলরেডি পুড়ে যাচ্ছে, তাই তারা এত লোক নিয়ে আসছে। বাবাকে এত কিছু বানাতে হবে, এইসব আমার জন্য হচ্ছে। দুঃখিত, আমার দেরি হয়ে গেল। আসলে আমি দিওয়ালির রাতে যাচ্ছিলাম, কিন্তু আমার ফোনটা খারাপ হয়ে গেল। তোমার নাম্বারটা মুছে গেল, আর তারপর আমার ভাইরাল জ্বর হলো। আমি আজ ভালো হয়েছি, তাই মায়ের কাছ থেকে তোমার নাম্বার নিয়ে তোমাকে ফোন করলাম। তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। দুঃখিত সঙ্গীতা। আমি জানি প্রত্যেক মেয়ে চায় যে তার ভাবি স্বামী তাকে ফোন করে কথা বলুক। তুমি ভাবছো হয়তো আমি নিজেকে নিয়ে খারাপ ভাবছি। আমি আমার ফোনটা সারিয়েছি, তাই আমি প্রথমে তোমাকে ফোন করলাম যাতে মা বা বাবা আমাকে ফোন না করে। আমি আমার ব্যক্তিগত ফোনে তোমাকে ফোন করতে চেয়েছিলাম। অনিলের শরীর ভালো ছিল না। সঙ্গীতা তার রাগ শান্ত করল। সঙ্গীতা অনিলের সাথে এক রেস্টুরেন্টে মিট করে আর তাকে সব কথা বলে। তোমার বাবা আমাদের জন্য বাড়ি বন্ধক রেখেছে? বিলকুল। কিন্তু কেন? অনিল, আমরা ইতিমধ্যে বিয়েতে অনেক খরচ করেছি, আর অনেক অতিথি ছিল। আমরা বিয়েতে 50,000 টাকার বেশি খরচ করেছি। অনেক অতিথি ছিল। সঙ্গীতা, আমাকে থামিও না, আমি সব ঠিক করে দেব। প্লিজ, আমি তোমাকে পছন্দ করি, আমাকে একটা সুযোগ দাও। যখন সঙ্গীতার শ্বশুরবাড়ি জানতে পারল যে সঙ্গীতার বাবাকে অনেক খরচ করতে হয়েছে, তারা ইতিমধ্যে অনেক খরচ করেছে। তুমি ঠিক বলছো অনিলের মা, আমরা সঙ্গীতার বাবার সাথে কথা বলবো। সঙ্গীতা খুশি হল যে অনিল আর তার পরিবার তাকে আর তার পরিবারকে বুঝেছে, আর তারপর যখন সঙ্গীতার অনিলের বিয়ে হলো সবকিছু ভাগ করে নেওয়া হলো, যা সঙ্গীতার শ্বশুরবাড়ির খরচ অনেক কমিয়ে দিল। এরকমই হওয়া উচিত। ও ভাই, যদি তুমি মেয়ে দিচ্ছ তাহলে এর মানে নয় যে বিনামূল্যে খাবার খাওয়ার নামে